শরীফুল্লাহ আকাম ফিরে এসেছি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ক্লাসের জন্য। এই সেশনে আমরা টাইম ভ্যালু অফ মানি বেসিক্যালি রিভিউ করার জন্য করব। তো প্রথমে কতগুলো অ্যাসাম্পশন, যারা এই কোর্সটা ক্লাসটা দেখছেন তাদের অলরেডি টাইম ভ্যালু অফ মানি সম্পর্কে একটু আইডিয়া আছে, তবে আপনারা হয়তো জাস্ট ম্যানুয়ালি ক্যালকুলেট করেছেন, আমরা কিন্তু এক্সেলে কাজগুলো করব। কিন্তু প্রথমে আমাদের ক্যাপিটাল বাজেটিং এর জন্য যে অ্যাসাম্পশনগুলো সেগুলো নিয়ে একটু কথা বলি। আমাদের প্রথম অ্যাসাম্পশন হচ্ছে ফ্রি ক্যাশ, তার মানে যে টাকাটা আছে এটার অন্য কোনো কমিটমেন্ট নেই, এটা কেবলমাত্র আমরা যে লক্ষ্যে দেখছি শুধু সেই কাজেই ব্যবহৃত হবে। আমাদের দেশে আমাদের ফ্রি ক্যাশ বলা একটু কঠিন জিনিস, কিন্তু ইউরোপে আমেরিকায় এরকম প্রচুর লোক আছে যাদের প্রচুর সম্পদ এবং তাদের চিন্তা করতে হয় না যে এই টাকাটা কোন জায়গায় কাজে লাগাবো, এটা না হলে কালকে আমার চলবে কেমন করে, এরকম চিন্তার কোনো কিছু নেই। এই টাকাটা জাস্ট এক্সট্রা টাকা। একটা অ্যাসাম্পশন হচ্ছে ফ্রিকশনলেস মানি মার্কেট, লেন্ডিং এন্ড বরোয়িং রেট ইকুয়াল। এটা বেসিক্যালি ওয়েল ফাংশনিং মার্কেটের কথা বলা হয়েছে, যেখানে প্রচুর ডিমান্ড আছে, প্রচুর সাপ্লাই আছে। আর তার মানে হচ্ছে যে একজন কোনো ভাবে রেট ইনফ্লুয়েন্স করতে পারে না। তা একজন যদি 100 কোটি টাকাও ধার চায়, বা একজন যদি 10 কোটি টাকাও ধার চায়, একজন যদি 1 লাখ টাকাও ধার চায়, কেউ কিন্তু এরকম মার্কেটে প্রেসার ফেলতে পারছে না যে রেটটা বেড়ে যাবে বা কমে যাবে কোনো কারণে। একজন মানুষ এটা ইনফ্লুয়েন্স করতে পারে না। আর আমরা এটাও চিন্তা করব না যে এটা লেন্ডিং রেট না বরোয়িং রেট, আমরা জাস্ট একটা রেট নিয়ে চিন্তা করব। রিস্ক ফ্রি, প্রথম দিকে সব প্রবলেম যেগুলো আমরা সলভ করব বা যে কোনো অ্যানালিসিস বাস্তবে আমরা প্রথমে শুরু করি যে ধরে নেই এর কোনো রিস্ক নেই। রিস্ক নাই যদি হয় তাহলে আমরা অনেক কনফিডেন্টলি কাজ করতে পারি, পরে আমরা অবশ্যই রিস্ক ইনকর্পোরেট করতে পারি। এখানে দেখেন পরেরটা হচ্ছে নো বরোয়িং অর লেন্ডিং লিমিট। এটা অনেকটা 2 নম্বরের সাথে ফ্রিকশনলেস মানি মার্কেটের সাথে জড়িত। তবে এটার আর একটা দিক যেটা বলছি যে আপনার কখনো চিন্তা করার দরকার নেই যে কত টাকা লাগবে, কত টাকা আপনার বাজার থেকে তুলতে হবে, এটা বড় হোক বা শেয়ার বিক্রি করেই হোক, অঙ্কটা খুবই ছোট। বাজার এত বড় যে আপনি যে অঙ্কের কথাই ভাবেন সেটা খুব ছোট, ফলে আপনার টাকার অভাব হবে না আপনি যদি রিটার্নটা জেনারেট করতে পারেন। আর সিম্পলিসিটির জন্য আমরা ধরে নেব যে প্রত্যেক এক্সচেঞ্জ, ক্যাশ ফ্লো এক্সচেঞ্জ, এটা 1 বছর অন্তর অন্তর হবে, বছরের মাথায় হবে, মাঝখানে হতে পারবে না। 1/3 of the year ওয়ে, অথবা 1-2 বছরের মাঝখানে, 1 বছর শুরু আর শেষের মাঝখানে এটা হওয়া, এটা আমরা অ্যালাউ করবো না। একটু তারপর ফর্মস অফ ক্যাশ ফ্লো নিয়ে একটু কথা বলি। আমাদের কোন ফর্মুলা ইউজ করব বা এক্সেলে কোন ফাংশনটা ইউজ করব সেটা কিন্তু নির্ভর করবে আপনি এই কোন ধরনের ক্যাশ আপনি ক্যাশ নিয়ে ডিল করছেন তার উপরে। প্রথমে যেটা আছে যে সিঙ্গেল অ্যামাউন্ট, এটা হচ্ছে একটা টাইম ফ্রেম যেখানে একটা শুরু আছে আর একটা শেষ আছে। আপনি একটা বিনিয়োগ করলেন, এখন এই বিনিয়োগের রিটার্ন আপনি পাবেন, একবারই পাবেন, এবং সময় যে স্কেলটা তার শেষ মাথায় পাবেন। আপনি হয়তো ব্যাংকে জমা দিচ্ছেন কোনো টাকা, ব্যাংকে আপনি একবারই জমা দেবেন এবং 4 বছর বা 5 বছর পরে একবারেই টাকাটা ফিরিয়ে নেবেন। ফলে ওই ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে যায়, আমার জানার দরকার নেই কে দিয়েছিল কে নিয়েছিল। একবার ট্রানজাকশনটা ক্লোজ হয়ে গেলে, মানে রিটার্ন ট্রানজাকশনটা হয়ে গেলে, আমরা ভুলে যাব যে কারা ইনভলভড ছিল।
দ্বিতীয়টা হচ্ছে অ্যানুইটি। অ্যানুইটিতে একই অঙ্ক নির্দিষ্ট সময় নির্দিষ্ট সংখ্যক বছর পর্যন্ত একই মুখে ফ্লো হবে, আউটফ্লো অথবা ইনফ্লো। তো আপনার সব ফ্লো গুলো এরকম হতে পারে যে আপনি প্রত্যেক বছর 50,000 টাকা করে কাউকে দেবেন, আর এটা দেবেন কতদিন ধরে? 10 বছর ধরে। তো একটা সীমা থাকতে হবে, 10 বছরের সীমা, অঙ্কটা সমান হতে হবে, 1 বছর পর পর হতে হবে আমাদের এর আগের অ্যাসাম্পশনের ভিত্তিতে। ওই অ্যাসাম্পশনটা অ্যানুয়াল ফ্লো অ্যাসাম্পশনটা বাদ দিলে যদি মাসে মাসে করেন সেটাও অ্যানুইটি হিসাবে আমরা ধরব। এখন অ্যানুইটিতে আপনাকে সব সময় সময়ের একটা সীমা দেওয়া থাকে। এই ফ্লোটা ডিপোজিট বা পেমেন্ট বা রিসেপশন রিসিভিং সবই নির্দিষ্ট সময় পর্যন্ত হয়, কিন্তু এই সময়টা যদি বেঁধে দেওয়া না হয়, এটা যদি চলতেই থাকে 100 বছর 200 বছর 300 বছর, কবে শেষ হবে জানি না, তখন এটাকে বলবো পারপেচুইটি, যে অ্যানুইটি শেষ হয় না, ইকুয়াল অ্যামাউন্ট টু পারপেচুইটি, একই সাইন থাকতে হবে। এই তিনটির কোনোটার মধ্যে যদি নাম মেলে, কোনোটার মধ্যে যদি আমি ফেলতে না পারি, তখন আমি এটাকে আনইকুয়াল ক্যাশ ফ্লো বলবো। সবার শেষে যেটা আছে, যেটা খুবই একটা বাস্তব আমাদের কাজে লাগে, সেটা হচ্ছে যে ক্যাশ ফ্লোটা একটা নির্দিষ্ট হারে বাড়তে থাকবে। কেমন? আপনি একটা জমির কথা ভাবতে পারেন, 1 বিঘা জমি, 1 একর জমি, তার থেকে মোটামুটি একই পরিমাণ ফসল হয়, তাহলে প্রত্যেক বছরে একই পরিমাণ ফসলের টাকা আপনি পান, কিন্তু ইনফ্লেশন আছে, ফলে প্রত্যেক বছর ফসলের দাম 5% করে বাড়ে, ফলে আপনার রিসিভেবল যেটা অ্যামাউন্ট যেটা, সেটা প্রত্যেক বছর বাড়তে থাকবে, জমিও যতদিন থাকবে ততদিন এটা বাড়তে থাকবে, পারপেচুয়াল, এটার কোনো শেষ নেই। তারপরে এটা না হয় আমরা পার হয়ে যাই। আমরা কি টার্মগুলো ইউজ করি যেগুলো আমাদের কাজে লাগবে? এখন যে টাকাটা আপনার হাতে আছে সেটা প্রেজেন্ট ভ্যালু, ভবিষ্যতে যেটা পাবেন সেটা ফিউচার ভ্যালুও হতে পারে, ফিউচার ক্যাশ ফ্লো হতে পারে, ফিউচার পেমেন্টও হতে পারে। সিঙ্গল ফ্লো, প্রথমে যে 5 রকমের ক্যাশ ফ্লো দিয়েছিলাম, তাতে প্রথম যেটা ছিল সিঙ্গল ফ্লো, তাতে একটা প্রেজেন্ট ভ্যালু, সেটা টাইম লাইনের শুরুতে, আর একটা হচ্ছে টাইম লাইনের শেষে যেটা, সেটা ফিউচার ভ্যালু। অ্যানুইটিতে সম অঙ্ক, যে সমান অঙ্ক প্রত্যেক বছর, সেটাকে আমরা বলবো পেমেন্ট। ইন্টারেস্ট রেট, ডিসকাউন্ট রেট, রিইনভেস্টমেন্ট যাই বলেন, এক্সেলে এটাকে রেট হিসাবে বলা আছে, আর একটা টাইম ফ্রেম দেওয়া লাগবে, এটা 3 বছর 4 বছর 5 বছর না অসংখ্য বছর, সেটা বলে দিতে হবে। কেমন? এখন আমরা জাস্ট কয়েকটা এক্সাম্পল করব, আপনারা তো আগে করেছেন, ফলে খুব একটা কঠিন কিছু হবে না, জাস্ট কয়েকটা এক্সাম্পল বানিয়ে করব। আপাতত আমি এই পাওয়ার পয়েন্টটা বন্ধ করব, পাওয়ার পয়েন্টটা বন্ধ করে আমি এক্সেলে যাব। এখন ধরেন একটা বেসিক, প্রথমটা ছিল যে সিঙ্গেল ফ্লো, আপনি ব্যাংকে এখন জমা দেবেন বা একটা লোন করলেন। কেমন? লোন হলে এখন কেউ একজন টাকা পাচ্ছে, ধরেন যে লোনের অ্যামাউন্টটা হচ্ছে 34,000, আর কতদিনের জন্য লোন করলেন, পিরিয়ড। এক্সেল এটা লেখা আছে এন পিরিয়ড, ধরেন যে 5 বছরের জন্য লোন করলেন, এটা একটাই অঙ্ক। কেমন? একটা লোন 5 বছরের জন্য, একটা রেট দিয়ে দেওয়া হলো, বলা হলো যে যার টাকা তাকে লাভ দেওয়া হবে প্রত্যেক বছর, আমরা 8.5 করলাম, আমি 0.085 লিখতে পারি অথবা 8.5% লিখতে পারি। এখন তাহলে এই কন্ডিশনে 5 বছর পরে আমাকে কত টাকা ফেরত দিতে হবে? পরে অবশ্যই বেশি দিতে হবে, ফিউচার ভ্যালু সব সময় করেসপন্ডিং প্রেজেন্ট ভ্যালু থেকে বেশি হয়।
আমরা যদি কোনো ফর্মুলা নিয়ে করে থাকি তাহলে এরকম হয়তো আমরা লিখতাম যে future value 5 years from now will be present value times 1 plus I raised to 5th power. যখন এটা লিখি তখন এই পার্টটাকে আমরা দাগ দিয়ে দেই এখানে, এই পার্টটাকে আমরা বলি, স্কোয়ার হলো না, আশা করি কিছু মনে করবেন না, এটাকে বলি FVIF। এই পার্টটা একটা টেবিল থাকে যেটায় এই পার্টটা হচ্ছে FVIF। তাহলে আমরা এটাকে এইভাবেও লিখতে পারতাম, future value 5 is equal to present value times FVIF for 5 years। একটা রেট আছে I রেট, 5 years। তো আমি একটু এখানে সাবস্ক্রিপ্টটা একটু দিয়ে দেই, যে এইখানে যখন আমি লিখছি তখন FV5 এটা একটা সাবস্ক্রিপ্ট, আর এখানেও এটা একটা সাবস্ক্রিপ্ট, এখানে এটা সুপারস্ক্রিপ্ট পাওয়ার, এখানে এই দুটোকে সাবস্ক্রিপ্টে দেখানো হয়। আই এর জায়গায় আপনি আই রেটটা বসাবেন পার্সেন্ট দিয়ে আর 5 লিখবেন, তাহলে এখানে আমাদের ক্যালকুলেশনে আসবে ফিউচার ভ্যালু 5। ফিউচার ভ্যালু 5 আমি দুটো কপি করে নিয়ে আসলে ভালো করতাম হয়তো, ইকুয়াল টু, তাহলে আমাদের অঙ্কটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু 34,000 টাইমস 1 প্লাস আমাদের রেট হচ্ছে 0.085, এটাকে পাওয়ারে দিতে হবে 5। এটা এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে একটা ইকুয়াল সাইন দিতে হবে প্রথমে। এটা হচ্ছে আপনাদের অতীতে আপনারা যেভাবে করে এসছেন সেভাবে করতে গেলে এইভাবে করতে হবে, কিন্তু আমি যদি এক্সেলে করি তাহলে ফিউচার ভ্যালু ইন এক্সেল, তাহলে আমি ধরেন এটা এখানে লিখবো কেমন, আমি ফর্মুলায় যাব, ফর্মুলা থেকে ফাইন্যান্সিয়ালে যাব, ফাইন্যান্সিয়ালি আমি এফভি বের করব, এফভি বের করলে এরকম একটা বক্স আসবে, এই বক্সে আমি রেটটা লিখবো 0.085 অথবা 8.5%, নাম্বার অফ পিরিয়ড লিখবো 5, প্রেজেন্ট ভ্যালুটা আমি অ্যান্সারটা ফিউচার ভ্যালু যদি পজিটিভে চাই তাহলে প্রেজেন্ট ভ্যালুটা নেগেটিভ করে লিখতে হবে। এই যে এই ফিগারটা হচ্ছে 5 বছর পরে আপনাকে দিতে হবে। এই সংখ্যা এবং এই সংখ্যার মধ্যে কোনো তফাৎ নেই, এবং দেখতে পাচ্ছেন যে এই ক্যালকুলেশনগুলোর কোনো দরকার নেই, এক্সেল আপনাকে এই ক্যালকুলেশনটা করে দেবে। আমি আপনাদের আরেকটা সামান্য ভিন্ন পথ দেখাচ্ছি এবং এটার বেনিফিটও আছে। যেহেতু এই ফিনান্সিয়ালে আমি এফবি করেছি, সেটাই রিসেন্টলি ইউজের মধ্যে আমি এফবি পাবো। এই বক্সটা আসছে কেমন, আমি রেট এখানে জাস্ট রেফারেন্স দিলেই হবে, নাম্বার অফ পিরিয়ড এটা হচ্ছে এইটা, প্রেজেন্ট ভ্যালু আমি প্রথমে একটা নেগেটিভ দিয়ে এটা ক্লিক করব, তাহলে আমার অ্যান্সারটা চলে আসবে। এবার আমি তাহলে রেফারেন্স দিয়ে করলাম, আর একবার অ্যাকচুয়াল নাম্বার দিয়ে করলাম কেমন। তো এইভাবে আমরা এক্সেলে করতে পারি। এক্সেলে আমরা ফিউচার ভ্যালু, আমাদের এই কোর্সে ফিউচার ভ্যালু নিয়ে নর্মালি আমরা তত বেশি মাথা ঘামাবো না, আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। আর আমি প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি দেখাবো, তার মানে ফিউচারে আমি জানি যে কত করে দিতে হবে, কত দিনের জন্য দিতে হবে, সেটার প্রেজেন্ট ভ্যালু বের করব কেমন। তো তাহলে আমার ফিগারগুলো হবে এরকম, যে আমার এই এক্সাম্পলে
আমি এটাকে লোন না বলে পেমেন্ট বলতে পারি বা সেভিংস বলতে পারি। ধরেন পেমেন্ট, প্রত্যেক বছর পেমেন্ট, অ্যানুইটি, তাহলে এটা পার ইয়ার, এটা চলতে থাকবে যতদিন আমি সময়টা দেব। তো ধরেন এটা হচ্ছে যে ৬,০০০ টাকা, কেমন? আর পিরিয়ডটা ধরেন ৬ দিলাম বা ৪ দিলাম, আর রেট এবার দিলাম ধরেন 9.5%। এটার প্রেজেন্ট ভ্যালু কত? একটু আগেরটার একটু এখানে এই টাইম লাইনটা বুঝতে একটু সহজ হয় মাঝে মাঝে। অনেকটা এইরকম যে এটা শুরু হয়েছিল এখানে ১, ২, ৩, ৪, ৫ এই পর্যন্ত আমি গিয়েছি। এখানে প্রশ্ন ছিল যে প্রথমে আপনি একটা লোন নিয়েছেন 34,000, লোনের এগ্রিমেন্টে ছিল রেট 8.5%, এই যদি হয় তাহলে 5 বছর পরে আপনাকে দিতে হবে 51,124। এটাকে যদি মনে করেন যে ব্যাংকের সাথে একটা ট্রানজাকশন, ব্যাংক থেকে আপনি লোন নিয়েছেন, তাহলে আমি বলবো যে এই ফিগারটা আর এই ফিগারটা সমান অন এ টাইম লাইন। এটা ইভেন এক্সচেঞ্জ। আপনি এই টাকাটা এখন নিয়ে এই টাকাটা ফেরত দিলে 5 বছর পরে আপনি মনে করেন যে সমান সমান আছে, আপনার কাছে এটা ফেয়ার মনে হয়েছে। ব্যাংকের কাছেও এক্স্যাক্টলি এটা ফেয়ার, ব্যাংক এখন আপনাকে এটা দেবে এবং 5 বছর পরে যদি এটা পায় তাহলে এটা ব্যাংকের কাছে ইভেন এক্সচেঞ্জ। ঠিক একইভাবে আমরা এরকম আঁকতে পারি, এটা 4 বছর দিয়েছে, 1, 2, 3, 4। একই ফিগার বারবার আসবে, 4 বার আসবে। আমি এখানে যদি লিখি 6,000, এই 6,000 টাকাটা প্রত্যেক বছরেই ফ্লো হবে। তাহলে এটা 4 বছরের একটা অ্যানুইটি। আমরা রেট দিয়েছি 9.5%। তাহলে এটা পার্সেন্ট লেখা উচিত ছিল আমার। আমি এইখানে এটাকে প্রেজেন্ট ভ্যালু বলবো। এই টাকাটা, তার মানে কোন টাকাটা এখন পাওয়া আর এই প্যাকেজটা তার বদলে দেওয়া হচ্ছে ইভেন এক্সচেঞ্জ, মনে করবে যেটা সমান সমান। এখানে আমি যদি ফিগারটা বের করি যে কোন অঙ্কটা সমান, তাহলে এটা হবে প্রেজেন্ট ভ্যালু। আমি এটা করতে চাইতে পারি যে আমি 6,000 টাকা করে জমা দিচ্ছি, এই 4 বছরের মাথায় আমার মোট কত টাকা থাকবে সেটা হবে ফিউচার ভ্যালু। এইগুলোকে আমি ক্যাশ ফ্লো হিসাবে বলতে পারি। অ্যানুইটির ক্ষেত্রে আমরা পেমেন্ট, এক্সেলে পেমেন্ট বলি, কেমন? এখানে আমাদের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দি প্রেজেন্ট ভ্যালু। এটা করেই বেসিক্যালি আমি এই সেটটা শেষ করব। তাহলে আমরা ফর্মুলায় যাই, আমরা ফাইন্যান্সিয়ালে যে প্রেজেন্ট ভ্যালুতে যাব, প্রেজেন্ট ভ্যালু আর একটু নিচে বোধ হয়, কি হলো আমি কোনটা বলতে, এই যে প্রেজেন্ট ভ্যালু, কেমন? তাহলে রেট আমি আগের মতো করে যদি রেফারেন্স দিয়ে করি তাহলে এটা হবে এইরকম, এটা হবে এইরকম,
আমি পজিটিভ অ্যান্সার চাইলে আমি পেমেন্টটা দেব নেগেটিভ। এটা অ্যানুইটির ক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্ট কিটা ইউজ করবেন। তাহলে এইটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। এই টাকাটা এখন থাকা বা এই টাকাটা আপনি যদি ব্যাংকে 9.5% রাখেন আর প্রত্যেক বছর 6,000 টাকা করে নেন, 4 বছর পরে এটার ব্যালেন্স শূন্য হয়ে যাবে। তাহলে এই টাকাটা আর এই প্যাকেজটা হচ্ছে সমান। আপনি টাইপ করেও করতে পারতেন, যেটা আপনার কাছে ভালো মনে হয়, সহজ মনে হয় সেটাই করবেন এবং অন্যগুলো একটু ট্রাই করে দেখবেন। আমরা এরপরে আর একটা ক্লাস করবো এটার উপরে, অন্য ধরনের ক্যাশ ফ্লো নিয়ে। তখন এরকম কিছু এক্সাম্পল দেব। এটা আমি এখানে একটু কপি করে নিই, তারপর এক্সেলে কিভাবে করবো দেখাই। যদি আমি টাইপ করি, কেমন? তো যেহেতু একবার ইউজ করেছি তখন ফর্মুলা রিসেন্টলি ইউজে পাওয়ার কথা। আমার রেট হচ্ছে, আমি 0.095 দিলাম, এখানে নাম্বার অফ পিরিয়ড 4 দিলাম, পেমেন্ট দিলাম নেগেটিভ 6,000 এবং আপনি দেখবেন যে আপনার অ্যান্সারটা এখানে চলে এসছে, একই অ্যান্সার। কেমন? তা আপনি যেভাবে খুশি সেভাবেই আপনি ইউজ করতে পারেন। এটা এখানে লিখলাম। তো এক্সেলে আপনারা তাহলে একটু প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু একটু ক্যালকুলেট করার চেষ্টা করেন বিভিন্ন ধরনের ক্যাশ ফ্লোতে। বেসিক্যালি আপনারা আপাতত জাস্ট সিঙ্গেল ফ্লো আর অ্যানুইটি এটা করবেন। প্রেজেন্ট ভ্যালুও করবেন, ফিউচার ভ্যালুও করবেন। একটু দেখার চেষ্টা করবেন যে রেটটাও বের করতে পারেন কিনা যদি অন্য ইনফরমেশন থাকে। এগুলোর মধ্যে দেখেন যে 4টা নাম্বার, আমি যদি 3টা জানি তাহলে আমি চতুর্থ নাম্বারটা জানতে পারি। তবে আমি এন নিয়ে নর্মালি কোনো চিন্তা করি না। এখানে একটা প্রবলেম হলো, আপনি যদি এন সলভ করতে চান তাহলে এরকম আসতে পারে যে 3.4 বা 3.7, কিন্তু আমরা অ্যাসাম্পশনে করেছি যে ফ্লো গুলো সব হবে বছরের শেষে, মাঝখানে কোনো কিছু হতে পারবে না। ফলে 3.5 বলে কোনো অ্যান্সার এই মুহূর্তে আসাটা ঠিক হবে না। তো এটা আজকে এটা শেষ। পরের ক্লাসে আমরা আবার টাইম ভ্যালু অফ মানি দিয়ে শুরু করব, কিন্তু অন্য ক্যাশ ফ্লো দিয়ে এবং এর কিছু আর একটু ইন ডেপথে যাওয়ার জন্য কিছু ভিন্ন জিনিসগুলো দেখাবো। এই টাইম ভ্যালু যখন শেষ হয়ে যাবে তারপর থেকে আমরা শুধু প্রেজেন্ট ভ্যালু নিয়েই আর রেট নিয়ে কাজ করবো, অন্যগুলো নিয়ে আমাদের মাথা ঘামানো থাকবে না। কি করলাম আজকে? শুধু সিঙ্গেল ফ্লোর ফিউচার ভ্যালু কিভাবে বের করতে হয় আর অ্যানুইটির প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করতে হয় সেটা দেখালাম। আপনারা এখন সিঙ্গেল ফ্লোর প্রেজেন্ট ভ্যালু বের করে দেখবেন এবং অ্যানুইটির ফিউচার ভ্যালু বের করে দেখবেন। তারপরে আরো কিছু প্ল্যানিং এর কথা বলবো। তো আজকে এখানেই শেষ। ধন্যবাদ, ভালো থাকবেন, ফিরে আসবো আবার।